আমাদের জন্য এত গল্প লিখলেন আর সম্বর্ধনা দেবে অন্য লোকে, তাই কখনো হয়? গল্পদূতের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। আমাদের আজকের নিবেদন সুশোভন বসুর লেখা সম্বর্ধনা। গল্পটি আমরা নিয়েছি রক্তকরবী প্রকাশিত এক ঝুড়ি ভূতের গল্প বইটি থেকে। শুনতে থাকুন সুশোভন বসুর লেখা ভূতের গল্প সম্বর্ধনা। ভূতের গল্প লিখেই বিখ্যাত হয়েছেন রামনিধি সেন। তার বই প্রকাশিত হলেই হৈ হৈ করে বিক্রি হয়ে যায়। প্রত্যেকটা বই কম করে 5টা সংস্করণ তো হবেই, কোনোটা আবার তারও বেশি হয়। প্রকাশকদের কাছে এজন্য তার খুব খাতির করেন পত্রিকার সম্পাদকেরাও। শারদীয়া সংখ্যার লেখার জন্য 6 মাস আগে থেকেই অনুরোধ আসতে থাকে চিঠিতে ও ফোনে। সাধারণ সংখ্যাতেও অবশ্য লেখেন, তবে খুব কম। বিশেষ ভৌতিক সংখ্যাগুলোতে তার লেখা না থাকলে পাঠকদের গা ছমছম করে না। এজন্য তাকে বাদ দিয়ে বিশেষ ভৌতিক সংখ্যা প্রকাশ করার ঝুঁকি নেন না কোনো সম্পাদকই। তবে তার গল্প পড়তে গেলে হার্ট দুর্বল হলে চলবে না। হার্টের রোগীদের তার গল্প পড়া নিষেধ। যেমন বিভূতি দাদু মানে বিভূতিভূষণ দত্তের ক্ষেত্রে ঘটেছে। চাকরি থেকে রিটায়ার করার পরে সকালে বাজার করা আর বিকেলে হাঁটতে যাওয়া ছাড়া তার সারাটা দিন কাটে বই পড়ে। গল্পের বই পড়তে বরাবরই খুব ভালোবাসেন বিভূতিবাবু, কিন্তু চাকরি সামলে খুব একটা সময় হতো না। এখন অবশ্য রিটায়ার করার পর প্রচুর সময়। তিনি সব রকম বই পড়েন, তবে ভূতের গল্প হলে তো কথাই নেই। সামনে রাখা চায়ের কাপে চাও ঠান্ডা হয়ে যায় মাঝে মাঝে। রামনিধিবাবুর গল্পের বই তার খুব প্রিয়। এ যাবৎ যত রামনিধিবাবুর বই বেরিয়েছে সবই তার পড়া হয়ে গেছে। এছাড়া বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত তার সব গল্পগুলো নিয়মিত পড়েন বিভূতি দাদু। বাজার সংসারের টুকিটাকি কাজ, বিকেলে হাঁটা আর বাকি সময় গল্পের বই পড়ে বেশ ভালোই কাটছিল বিভূতি দাদুর রিটায়ার লাইফ। কিন্তু মাস 6 চলার পর হঠাৎ এই মাসখানেক আগে একদিন খুব অসুস্থ হয়ে পড়লেন তিনি। বুকে খুব ব্যথা। হাসপাতাল নিয়ে গেলে ডাক্তারবাবু নানা পরীক্ষার পর বললেন, হার্টের অসুখ, উত্তেজিত হওয়া চলবে না, খুব সাবধানে থাকতে হবে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার কয়েকদিন পর শুনলেন রামনিধিবাবুর নতুন বই নিশিভূতের কাণ্ড কারখানা বেরিয়েছে। ভাইপো শিবনাথকে দিয়ে কিনে আনিয়ে সঙ্গে সঙ্গে পড়ে ফেললেন বইখানা। কিন্তু পড়ার কিছুক্ষণ পরেই বুকে ব্যথা শুরু হলো, মাথা ঘুরে পড়ে গেলেন। ডাক্তার এসে দেখলেন টেবিলে ভূতের গল্প বইখানা। তার উত্তেজিত হওয়ার কারণ বুঝতে বাকি রইল না ডাক্তারবাবু। বাড়ির লোকেদের ডেকে বলে দিলেন, এইসব বই একদম পড়া চলবে না। তার ভাইপো এরপর ফোন করে প্রকাশককে সব ঘটনা বলার পর রামনিধিবাবুর বইয়ের উপরে লেখা থাকে সতর্কবাণী। হার্ট দুর্বল হলে ডাক্তারের পরামর্শ ছাড়া এই বই কেউ পড়বেন না। এত ভূতের গল্প লিখলেও এ যাবৎ কোনো ভূতেরই দেখা পাননি রামনিধিবাবু। চেষ্টা যে তিনি করেননি তা নয়। ভূতের সন্ধানে সারা ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেরিয়েছেন। যখনই কোনো পুরনো পোড়োবাড়ির সন্ধান পেয়েছেন ছুটে গেছেন দেখতে। রাত বিরেতে শ্মশানে গেছেন একাই। ঘুরেছেন এমন সব জায়গায় যেখানে সাধারণ মানুষ যেতে ভয় পায়। এই যেমন কয়েক বছর আগে বীরভূমের একটা পুরনো বাড়ির সন্ধান পেয়েছিলেন।
গ্রামের লোক যাকে বলে ভূতের বাড়ি। গ্রামের লোকে রাতে তো বটেই, দিনের বেলায়ও সেই বাড়ির কাছাকাছি যেতে ভয় পায়। সেই বাড়িতে একটা গোটা রাত কাটিয়ে এসছেন রামনিধি বাবু, কিন্তু ভূতের সন্ধান পাননি। গত বছর ডিসেম্বর মাসে এক বন্ধুর কাছে খবর পেলেন দীঘায় একটা হোটেলে নাকি ভূত আছে। রাত্রে বাথরুমের কল থেকে নাকি আপনা আপনিই জল পড়ে, মাঝরাতে টিভি চলতে শুরু করে, বন্ধ দরজা খুলে যায়। অথচ সকালবেলায় আবার সব স্বাভাবিক। বাথরুমের জলের কোনো চিহ্ন নেই, টিভি বন্ধ, দরজা বন্ধ। বন্ধুর কাছে ঠিকানা নিয়ে পরের দিনই ছুটলেন দীঘায়। সেদিন ছিল অমাবস্যার রাত। রামনিধিবাবুর খুব আশা এবার নিশ্চয়ই ভূতের দেখা পাওয়া যাবে। দীঘায় পৌঁছে সেই হোটেলে গিয়ে দক্ষিণ দিকের নির্দিষ্ট সেই 204 নম্বর ঘরটাই বুক করলেন। বুক করার সময় রিসেপশনিস্ট ভদ্রলোক তার দিকে যে একটু অবাক হয়ে তাকালেন, তা বিলক্ষণ বুঝতে পারলেন রামনিধি বাবু। আর দেরি না করে স্নান করে দুপুরের খাওয়া খেয়ে নিয়ে ঘুমিয়ে নেবেন বলে ঠিক করলেন, কারণ রাত জাগতে হবে। তার ভাত ঘুম যখন ভাঙল তখন বিকেল গড়িয়ে সন্ধে। এক কাপ চা খেয়ে ঘুরতে বেরোলেন সি বিচের দিকে। 8টা পর্যন্ত সি বিচে বসে ঘুরে বেরিয়ে ফিরে এলেন হোটেলে। 9টার সময় রাতের খাবার দিতে বলে রাখলেন হোটেলে। খাওয়ার আগে লিখতে বসলেন। একটা অসমাপ্ত লেখা ছিল, সেটা শেষ করতেই 9:30 বেজে গেল। ইতিমধ্যে 9টার সময় বেয়ারা খাবার দিয়ে গেছে টেবিলে। লেখাটা শেষ করেই ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিলেন। এইবার অপেক্ষা করতে লাগলেন কখন ভূত আসবে, দেখা যাবে তাকে। এতদিন তো কল্পনা করে সব লেখাগুলো লিখেছেন, এবার সত্যি ভূতের গল্প লিখবেন। 12টা, 1টা, 2টো, 3টে করে রাত ভোর হয়ে গেল, কিন্তু ভূতের দেখা নেই। শেষে হতাশ হয়ে বাড়ি ফিরে এলেন রামনিধিবাবু। রামনিধিবাবুর জনপ্রিয়তা যত বাড়ছে তত বাড়ছে নানা অনুষ্ঠানে খাওয়ার আমন্ত্রণ। কাউকেই ফেরাতে পারেন না তিনি। সব অনুষ্ঠানেই যেতে হয় তাকে, তা সে যত দূরেই হোক। মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে, বিরক্তও লাগে। আসলে বয়সও যে বাড়ছে প্রতিদিন, এখন তা তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আগে একটানা অনেকক্ষণ লিখতে পারতেন, এখন বেশিক্ষণ একটানা লিখলে মাথা ঝিমঝিম করে। কিন্তু তত বেশিক্ষণ যে আবার বিশ্রাম নেবেন তারও উপায় নেই, কারণ জনপ্রিয়তা যত বাড়ছে প্রকাশক সম্পাদকের চাহিদাও তত বাড়ছে। বাড়ছে বিভিন্ন অনুষ্ঠানের উদ্যোক্তাদের নিমন্ত্রণও, কোথাও সভাপতি, কোথাও প্রধান অতিথি, কোথাও উদ্বোধক। এইসব নানা রকম অনুষ্ঠানে নানা রকম ভূমিকা পালন করতে হয় তাকে। এরকমই এক অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত হলেন প্রধান অতিথি হিসেবে। দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের বই খাতা বিতরণ, যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে। এই অনুষ্ঠানে তাকে এক সময়ে শ্রেষ্ঠ ভৌতিক কাহিনীকার হিসেবে সম্বর্ধনা দেওয়া হবে। কিন্তু সামনেই পুজো, সংখ্যাগুলো সব প্রকাশিত হবে, তাদের লেখাগুলো সব 2-3 দিনের মধ্যে দিতে হবে। সেই সব লেখাগুলো নিয়েই তার ব্যস্ততা। আবার এরকম একটা সুন্দর অনুষ্ঠানের আমন্ত্রণ ফিরিয়ে দেবেন, তাও তো মন চাইছে না। মনে পড়ে যাচ্ছে তার শৈশবের কথা। অল্প বয়সে, মাত্র 10 বছর বয়সে বাবা মারা যাওয়ার পর বন্ধুদের বই চেয়ে এনে স্কুলে বসে পড়া মুখস্থ করে কি কষ্ট করে পড়াশুনো করেছেন। সেই সব দিনগুলো এখনো চোখের সামনে ভাসে।
তাই শত ব্যস্ততা সত্ত্বেও রাজি হয়ে গেলেন। রামনিধিবাবু যখন বাড়ি থেকে বেরোলেন তখনও সন্ধে হয়নি। উদ্যোক্তারাই গাড়ি পাঠিয়েছেন। খুব বেশি দূর নয়, ঘন্টা দেড়েকের পথ। 9:30টায় অনুষ্ঠান শুরু, তার আগেই পৌঁছে যাবেন। গাড়িতে যেতে যেতে নানা ভাবনা ভিড় করে আসে তার মাথায়। ফিরতে কত দেরি হবে কে জানে। আগামীকাল 2 পত্রিকা সম্পাদক আসবে। একজনকে একটা উপন্যাস, অন্যজনকে একটা গল্প দিতে হবে। গল্প প্রায় শেষ, 1 পৃষ্ঠা লিখলেই সম্পূর্ণ হবে, কিন্তু উপন্যাসটা আরও 2টো পরিচ্ছদ লিখতে হবে। আজ সারা দুপুর লিখেছেন, কিন্তু উপন্যাসটা শেষ করতে পারেননি। ফিরতে যত রাত্রি হোক, ফিরে এসে আজ লিখতে বসতেই হবে। রামনিধিবাবুর একটা মস্ত বড় গুণ হলো কথা দিয়ে কথা রাখা। নির্দিষ্ট দিনে কোনো সম্পাদক বা প্রকাশক এসে খালি হাতে ফেরত যাননি। এই জন্য প্রকাশক সম্পাদকরা তাকে খুব শ্রদ্ধা করেন। নানা কথা ভাবতে ভাবতে চলন্ত গাড়ির হাওয়ায় একটু ঘুম এসে গিয়েছিল। হঠাৎ প্রবল ঝাঁকুনিতে চমকে উঠে দেখেন গাড়িটা রাস্তা ছেড়ে বাঁ দিকে নিচু পুকুরের দিকে গড়িয়ে একটা গাছে গিয়ে ধাক্কা মারল। আর কিছুই দেখতে পেলেন না তিনি, শুধু শুনলেন একজন কে যেন বলল, আমাদের জন্য এত গল্প লিখলেন আর সম্বর্ধনা দেবে অন্য লোকে, তাই কখনো হয়? গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। প্রতি শনিবার সন্ধ্যা 7টায় আমরা নিয়ে আসছি নানা রকমের গল্প। থাকছে ভূতের গল্প, হাসির গল্প, মজার গল্প, নানান কিছু। সেগুলো শুনতে সাবস্ক্রাইব করে যান আমাদের চ্যানেল গল্পদূতকে। শুভরাত্রি, ধন্যবাদ।